When everyone's looking for light, I was going for dark. রিসেন্টলি আমরা 40G নেটওয়ার্কে আপডেট করতেছি এবং 40G নেটওয়ার্ক তো একবারে সবগুলো পিসিতে দেওয়া পসিবল না। আমরা প্রাইমারি একটা সিস্টেম তৈরি করতেছি যেটা মেইন কাজ হবে সার্ভার টু পিসি ডাটা ট্রান্সফার করা এবং একই সাথে সার্ভার থেকে ডিরেক্ট আমাদের প্রজেক্টগুলো এক্সপোর্ট দেওয়া। তো এইটার জন্য আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কথা বলতেছিলাম যে কাদের কাছ থেকে পিসি নেওয়া যায়, একটু ওয়েল নোন ব্র্যান্ড এবং কোয়ালিটি। লাকিলি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশ, যারা হচ্ছে কিনা অ্যাসুস এর অফিসিয়াল ইম্পোর্টার, তারা আমাদেরকে বললো ওকে ফাইন, উই ওয়ান্ট টু গিভ ইউ দ্য প্রোডাক্টস অ্যাট এ লেসার প্রাইস। তবে লেসার প্রাইস পিসি বিল্ডার কততে পাচ্ছে সেটা পাবলিকলি বলা যাবে না, জাস্ট বলতে হবে যেটা জেনুইন প্রাইস সেটা। এনিওয়ে, এই বিলটা যে কম্পোনেন্টগুলো আমরা ইউজ করতেছি এগুলা ইজ নট নর্মাল, একটু অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে এর মাদারবোর্ড। এটা হচ্ছে খুব পরিচিত টাফ গেমিং মাদারবোর্ড B760M-BTF DDR5 ডেফিনেটলি। এই BTF শব্দটা আমরা আগে কেউ দেখিনি। কাহিনী কি BTF এর? BTF হচ্ছে Asus এর সেই সিরিজের মাদারবোর্ড গুলা যেগুলার পাওয়ার কানেক্টর গুলা হচ্ছে উল্টা দিকে, পাওয়ার কানেক্টর IO এই সব কিছু হচ্ছে পেছন দিকে, যাতে সামনের দিকে একটা ক্লিন লুক আসে। এই স্টাইলটাকে বলা হয় DIYF ডিজাইন। মাদারবোর্ডটা যদি খুলে ফেলি তাহলে একটু পরিষ্কার দেখা যাবে। এটা হচ্ছে DIYF ডিজাইনের বোর্ড, যার কানেক্টর গুলা হচ্ছে সব পিছে। কিছু অতি মহা গুরুত্বপূর্ণ সিডি, ওয়াইফাই। কাহিনী হচ্ছে এই বোর্ডের 16 পিন টাইপ সি কানেক্টর, USB 3.1, USB, ফ্যান হেডার, ARGB হেডার, RGB হেডার সব কিছু বোর্ডের পেছন দিকে, ইভেন NVMe স্লট পর্যন্ত। সামনের দিকে দেখেন সুপার ক্লিন, যদিও সামনের দিকে দুইটা পোর্ট এখনো আছে M.2। এইটা দিয়ে আজকে আমরা বিল্ড করব। এই ধরনের মাদারবোর্ডগুলো ব্যবহার করার জন্য আবার স্পেশাল এক টাইপের কেস ব্যবহার করতে হয়, যেগুলোর পেছনে এই সব জায়গায় স্পেসিফিক কাট আউট দেওয়া আছে। বলতে ভুলে গেছি, ইপিএসটাও পেছনে। DIYF ডিজাইনের মাদারবোর্ড এখন MSIও তৈরি করতেছে, আবার গিগাবাইটও তৈরি করছে বলে আমরা তথ্য পেয়েছি। হয়তো এগুলো চলে এসেছে কোথাও কোথাও, কিন্তু বাংলাদেশে প্রথম আমি অ্যাসুসের এই বোর্ডটাই দেখলাম। এইটা দিয়ে বেসিক্যালি বিল্ড করার একটা শখ ছিল যে লেটস ডু ইট। এইটার জন্য স্পেশাল একটা কিসি আমি যতদূর জানি বাংলাদেশের বাজারে পাওয়া যায়, সেটাও অ্যাসুসই আনছে, যেহেতু তাদের মাদারবোর্ড তাদেরই প্যারা যে কোথাও তো লাগাতে হবে। সেটা হচ্ছে অ্যাসুস A21। তো ওই কেসটা আমরা পাইছি হোয়াইট এবং ব্ল্যাক দুইটা এডিশন, বাট এই সিস্টেমটা আমরা বিল্ড করব ফুল ব্ল্যাক। স্টেলথ আমরা করতে যাচ্ছিলাম, কিন্তু স্টেলথ করার জন্য এখন অনেক ঝামেলা। স্টেলথ করা আসলে বেসিক্যালি বেশি সমস্যা, কারণ সব প্রোডাক্টের চিপায় চাপায় কোথাও না কোথাও ব্র্যান্ডগুলা লাইট ভরে দেবেই, কি যে এক অসুবিধা রে ভাই। তো এইটার দাম হচ্ছে এখন 36,500 টাকার মতো। এরপরে এখানে আমরা সিপিইউ যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে দ্য ওয়ান এন্ড অনলি 14700K। 14700K আর 14900K এর মধ্যে পিকোর দুইটাই 8টা করে আছে, শুধু ইকোর 14900K তে আবার 4টা বেশি, মানে 16টা, কিন্তু দামের ডিফারেন্স প্রায় 10-12 হাজার টাকা। কাজে 14900K নিয়ে খালি 10,000 টাকা বাড়তি খরচ করার তেমন পয়েন্ট দেখি না। আজকের ভিডিওটা একটু লাইভ বিল্ড টাইপের বলতে পারেন। খুলে ফেলো ওকে। যেটা আমরা এখন করতেছি না সেটা হচ্ছে এটার মধ্যে একটা কন্ট্যাক্ট ফ্রেম লাগাচ্ছি না। কন্ট্যাক্ট ফ্রেম একটু লাগাইতে পারলে হয়তো পারফরমেন্স একটু ভালো আসতো, বাট দেখি স্টকে কি আসে। মাথায় রাখবেন যে প্রসেসরের কোনায় এইখানে একটা 3 কোণা চিহ্ন দেওয়া আছে যে এইদিকে বসবে। আবার যদি আপনি এইটার উপরে দেখেন, এইখানেও কিন্তু একটা কোনায় একটা 3 কোণা চিহ্ন দেওয়া আছে, এইখানে বসবে। ওকে, এবার ইহাকে উন্মুক্ত করে আমরা কোনার দিকে কোনা মিলিয়ে প্রসেসরটাকে খুব সাবধানে বসিয়ে দিব, যাতে পিনে কোনো খোঁচা না খেয়ে আমাদের কলিজায় বাড়ি না লাগে। ব্যাস, সিপি ইনস্টলেশন শেষ। SSD হিসেবে আমাদেরকে গ্লোবাল ব্র্যান্ড থেকে দেয়া হয়েছে লেক্সার NM790 Zen 4 SSD 1TB। এইটার দাম হচ্ছে সম্ভবত 7,800 টাকা। ওকে, আমাদের অস্ত্রপাতি রেডি। মাউস প্যাডটা বিছাই নি যাতে কোনো প্যারা না খেতে হয়। এই হচ্ছে কিংপিন কেপি, আমাদের রেগুলার ব্যবহৃত। আরেকটাও করি আমরা ব্যবহার, সেটা হচ্ছে MX4। যাই হোক, পরে আমরা SSDটা ইনস্টল করে ফেলবো।
NM790 কোনো রিভিউ নিট আমরা পাই নাই, আমাদের SSD রিভিউর যে রেগুলার সিরিজ আছে সেখানে রিভিউ করার জন্য ফার্স্ট লটের স্ক্রুগুলো খুলে ফেলিতে হইবে। ওকে, এবার এসএসডির সাথে একটা স্ক্রু দেয়া আছে, বিশাল ব্যাপার। আচ্ছা, এটার উপরে একটা গ্রাফিন স্টিকার আছে মনে হয়, গ্রাফিনটা অনেক কাজে আসে হিট ডিসিপেশনে। এই গেল আমাদের সিস্টেম ড্রাইভ, এখানে একটা লিভারের মতো আছে ছোট্ট, এটা পুল করে দিলাম, ব্যাস কাহিনী শেষ। এবার হিটসিংটাকে লাগাই ফেলি, শেষ। সেকেন্ডারি একটা এসএসডি ইনস্টল করা দরকার, কারণ প্রাইমারিতে আমরা কখনো ডাটা রাখতে চাই না। আমাদের স্টুডিওতে একটা ওয়েস্টার্ন ডিজিটাল সামথিং SN800 মনে হয় আছে রেড, চলো তো গিয়ে দেখি পাওয়া যায় কিনা। এখানে অনেক পুরানো এসএসডির ভিড়ে আমরা খুঁজে পেলাম একটা WD রেড SN700 NVMe SSD। আমরা যেহেতু এই ড্রাইভটার মধ্যে আমাদের ক্যামেরা ফুটেজগুলো রাখবো এবং এগুলো ন্যাসের ভেতরে আপলোড করবো, আমার মনে হয় সেকেন্ডারি ড্রাইভ হিসেবে স্টোরেজের জন্য এইটা পারফেক্ট একটা SSD। এই SSDটা আমরা বাংলাদেশ থেকে কিনতে পারিনি, কারণ বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না। 1 টিবির জন্য এইটার TBW প্রবাবলি প্রায় 1200 টেরাবাইট হওয়ার কথা, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। এটা আমরা পেছনে ইনস্টল করব। প্রথমে স্ক্রু বাবাজিকে সরাই নিতে হবে। তবে একটা ব্যাপার মানাই লাগতেছে যে আপনার এই পেছনে এই পোর্টগুলো চলে আসার কারণে কেবল মোটসের মতো কোম্পানি একটা বাস খেতে পারে। এখন কোনোভাবে যদি AIO টিউবগুলো পেছনে আনা যেত তাহলে সামনে কাহিনী খুব বেশি কিছু থাকতো না। এরপরে আমরা মেমোরিগুলো ইনস্টল করব। মেমোরি আমাদেরকে গ্লোবাল থেকে সরবরাহ করা হয়েছে লেক্সার অ্যারিস DDR5 RGB DDR5 মেমোরি 32GB কিট, অর্থাৎ দুইটা 16 5600 বাসের। এইটার দাম হচ্ছে দুইটার কিট 15000। হে মেমোরি, তুমি বের হয়ে আসো। প্যাকেজিং খারাপ না, দেখতে শুনতে ভালো আছে। লেক্সারের কোনো প্রোডাক্ট আমরা মেলা দিন পরে হাতে পেলাম। আমরা এই দুইটা স্লটে লাগাবো। ওকে, আমাদের দুইটা মেমোরি ইনস্টল করার পর্ব শেষ। এরপরে ধীরে সুস্থে আমাদের কুলার ইনস্টলেশনের দিকে যেতে হবে। কুলার আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ASUS TUF LC2 360 ARGB। ভাই, সবচেয়ে বড় বাক্স তো কুলারেরই। 18800 টাকা প্রবাবলি। এটার মধ্যে কিছু গ্লোবাল ব্র্যান্ডের ট্যাক্স অ্যাড হয়েছে, বিকজ দামটা একটু বেশি লাগতেছে। কারণ 15000 টাকার আশেপাশে বেশ কিছু কোম্পানির AIO পাওয়া যায় 360, যেগুলো বেশ ভালো কোয়ালিটির। এই টোটাল সিস্টেমে যা কিছু লাগাবো তার মধ্যে আমাদের কুলার সেট আপ করতে মেলা সময় চলে যাবে। আমাদের আসলে মেইনলি এখন দরকার ব্র্যাকেটটা বের করা। LG 1700 ব্র্যাকেট। আচ্ছা, এটা হচ্ছে LG 1700 ব্র্যাকেট। তারপর হচ্ছে ফ্যান স্ক্রু, তারপরে হচ্ছে CPU ব্লক লাগানোর জন্য যেসব যন্ত্রপাতি আমাদের দরকার সেইগুলা। স্প্লিটার দেওয়া আছে, ARGB স্প্লিটার, এগুলো নামাই রাখি, কাজে লাগতে পারে। এটা হচ্ছে টাফ LC2 কুলার, তার CPU ব্লক, রেডিয়েটর। মজার ব্যাপার হচ্ছে এই কুলারটায় পাম্পটা দেওয়া হয়েছে আবার আলাদা। এই যে দেখেন এভাবে, এটাকে ওরা বলতেছে ডিকাপোল্ড পাম্প। এবার পাম্প এখানে দিছে, এটা হইতে পারে একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ, কিন্তু আমরা যেভাবে, বিশেষ করে আমি যেভাবে পেঁচায় ঘোচায় এটা লাগাই, পাম্পে আবার কোনো চাপ টাপ না পড়ে কে জানে। দুটো ফ্যান, 3টি ফ্যান। এসব জায়গায় ইউজুয়ালি 2টা করে স্ক্রু দিলেই হয়ে যায়, এর বেশি লাগে না। তবে কারো যদি OCD থাকে, মানে সব স্লট ফিল আপ না হওয়া পর্যন্ত মনের ভিতরে খচখচ, তারা হয়তো সব কয়টা স্ক্রু ইনস্টল করতে পারেন। ওকে, এই হচ্ছে আমাদের কেসটা দেখে একটা জিনিস যেটা একটু বিরক্তিকর, সেটা হচ্ছে কানেক্টরগুলো সব পেছনে। দ্যাট মিনস পেছনে কেবল ম্যানেজমেন্টের জন্য আমাদের আরো স্পেস ছিল, কিন্তু এখানে হার্ডলি 1 ইঞ্চ জায়গা আছে, আর একটু বেটার হতে পারতো। তবে কেসটা বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লাগে। একটা ডাস্ট ফিল্টার আছে A21 ASUS, এইটাই সম্ভবত বাংলাদেশে এখন একমাত্র কেস যেটার মধ্যে এই ধরনের DIY এপ, অর্থাৎ ASUS এর BTF সিরিজের মাদারবোর্ডগুলো লাগানো যাবে। এই জন্য এনাফ কাট আউট দেওয়া আছে। দেখেন এইখান দিয়ে আমাদের কানেক্টরগুলো চলে আসবে। কি রে ভাই, এই কেসের সাথে একটাও ফ্যান দেয় নাই, নট এ সিঙ্গেল ওয়ান। ASUS কম টাকায় ফ্যান দেবে না। গ্লোবাল ব্র্যান্ডের হাত থেকে একটা ASUS এর কেস আসছে মাত্র 8800 টাকায়। এটার জন্য আমাদের জাতির পক্ষ থেকে চাঁদা তুলে তাদেরকে পুষ্পার্ঘ্য দেওয়ার মতো একটা ব্যাপার হওয়া উচিত। প্রিমিয়াম কেস, প্রিমিয়াম ব্র্যান্ড, প্রিমিয়াম প্রাইস, প্রিমিয়াম ইম্পোর্টার। একটা ক্লিন সিস্টেম তৈরি করার জন্য আপনাকে কিন্তু কিছুটা হলেও রিস্ক নিতে হচ্ছে। এক হাত দিয়ে এইভাবে আসলে মাদারবোর্ড লাগানোটা খুব প্যারা এবং খুব একটা রেকমেন্ডেড না। মেইন কয়েকটা স্ক্রু লাগানো হয়ে যাওয়ার কারণে এখন মাদারবোর্ডটা মোটামুটি সিকিউর হয়ে গেছে। শেষ, মাদারবোর্ড খুব চমৎকারভাবে সিকিউরড হয়ে গেছে। এই যে আমাদের সব কানেক্টর ভাইয়ারা, তো ইভেন একটি ARGB হেডার। এইবার রেডিয়েটর। ভালো কথা, সামনে তো কোনো পোর্টই নেই, এর কি হবে? লাভিলু কি, এত কষ্ট করে এই একটা কেবল থেকে যাবে সামনে। চলে এসেছে জায়গা মতো। হ্যাঁ, এই স্ক্রুটা লাগানো
হয়ে গেলে আরেকটা স্ক্রু লাগানো আমাদের জন্য অপেক্ষাকৃত ইজিয়ার হয়ে যাবে। এইখানে একটা দিলাম, শেষ। এটা হচ্ছে LG এর 1700, এই কুলারের ব্যাক প্লেট প্লেস করা যাক। এইভাবে আমাদের এগুলোকে বসাই দিতে হবে। এই যে বসে গেল, বসে গেল এবং বসে গেল। সব কিছুই মোটামুটি ক্রিস ক্রস লাগানো হচ্ছে দ্য প্রপার ওয়ে। লাস্ট ওয়ান হচ্ছে চিপায়। অনেকে মনে হয় টায়ার্ড হয়ে গেছে। আসলে এই ধরনের লিনিয়ার বিল্ড আমরা করি না। কেন করি না? কারণ অনেকে টায়ার্ড, বেশি সিনেমাটোগ্রাফি না দেখে হতাশ হয়ে যায়। টাফকুলার সাথে থার্মোস দেওয়া আছে, ওইটা না দিয়ে আমরা দিব আমাদের কিং পিন। একটু বেশি দিলাম। ক্লিক ক্লিক ক্লিক, এখানেও 1.5 বার হয়ে গেছে টাইট। একটু সময় আর একটু মনোযোগ দিলে অলমোস্ট কেবললেস সিস্টেম, মানে যে সিস্টেমে কেবল দেখা যায় না, এরকম একটা করা পসিবল। কঠিন কিছু না, ইম্পসিবল তো নাই। আমি ওটা মোটামুটি সাইজ করে নিয়ে এসেছি, খুবই মিনিমাল দেখা যাচ্ছে। তাইলে আমাদের সামনের কাহিনী মোটামুটি শেষ। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করতেছি টাফ গেমিং 850 ওয়াটের একটা PSU। এটার দাম হচ্ছে 20,000 টাকার মতো, 20,000-এ 19-20 কম বেশি হবে। Here it is। এবং তারপর হচ্ছে কেবল সেটস। ATX3 পাওয়ার সাপ্লাইয়ের যে সুবিধা দেখেন, 12 VHP কেবল কিন্তু ডিরেক্ট চলে আসে সাথে। এই সেন্সর কেবলগুলো কিন্তু ব্রেইডেড, লুকস প্রিটি নাইস না? স্লটগুলো একদমই বাংলা, অর্থাৎ আপনি দেখলেই বুঝে ফেলাবেন কোনটার মধ্যে কোনটা। এই যে ওকে, PSUর কেবলগুলো সব লাগানো শেষ। যেহেতু এই কেবলগুলো সব আমাদের পেছনে থাকবে, দ্যাটস ওয়াই আর কি এই নাটকটা করা, নাইলে হয়তো এটা করার কোনো প্রয়োজন ছিল না। PSU মাউন্টের জন্য পেছনে একটা জায়গা আছে। এবার টাফের এই কুলারটা আমরা ফ্যানটা রাখবো হচ্ছে নিচের দিকে, যাতে ব্রিদিং স্পেস থাকে। একটি স্ক্রু ডান, মুভিং অন টু দ্য নেক্সট। শেষ। এইবারে আমরা যেটা করব, আমরা এই বিল্ডের মেইন হর্স ভেন্ডার হচ্ছে অ্যাসুস প্রো আর্ট। এটা দিয়ে সব আর্ট বের হবে, আর্ট। আমরা এই কার্ডটা ইনস্টল করবো। এটার দাম হচ্ছে সম্ভবত 1,07,000 টাকার আশেপাশে। প্রবাবলি বাংলাদেশের বাজারে সবচেয়ে দামি 4070, প্রবাবলি আই এম নট শিওর। 1,07,000 টাকার যে কার্ড যেহেতু হবে, এইটা প্যাকেটের দাম তো 2,000 হবেই। একটু কাছে চলে আসো, আমরা একটু প্যাকেজিংটা দেখি। অনেক দামি বক্স তো। প্রথমে একটা প্রেমপত্র, কিচ্ছু নাই, জাস্ট কার্ডটা, এবং বেরিয়ে এলো দ্য কার্ড। মেশ ফিনিশ দেয়া আছে, ব্যাকপ্লেটটাও ম্যাট ফিনিশ দেয়া আছে, ব্ল্যাক ম্যাট, সুন্দর আছে। ফ্লো থ্রু ডিজাইন, RTX 4000 সিরিজের নিয়মিত ব্যাপার যেটা। এইটা একটা 2 স্লটের কার্ড, সো 2টা আমাদেরকে খুলে ফেললেই হচ্ছে। জিপিইউটাকে মাউন্ট করা যাক খুব সাবধানে, এবং কার্ড খাপে খাপ মিলে লক হয়ে যাবে। এরপর স্ক্রু 2টা দিয়ে সিকিউর করে ফেলবো কার্ডটা। ব্যাস, জিপিইউ কাহিনী শেষ। এই যে চলে আসলো, ভদ্রলোকদেরকে জোড়া দিতে হবে। কেবল কম দেখলাম না, সবই দেখলাম, ব্রেডেড কেবল সুন্দর আছে, কিন্তু কেবল কম না দেখে কিছুটা হতাশা পর্যবসিত হচ্ছি। এখন বলতেছিলাম যে আমরা এই সিস্টেমটাকে 4G কানেক্টিভিটির জন্য রেডি করব। এটার মধ্যে অনবোর্ড যে ল্যানটা দেয়া আছে, দেখুন আপনারা ভালো করে, এটা হচ্ছে 2.5G। উপায় হচ্ছে আমরা এটার মধ্যে একটা 4G LAN কার্ড ইউজ করব। দিস ইজ ইট, ইন্টেল Excel 710 XSR1। এটা 40G সিঙ্গেল পোর্টের ইথারনেট QSFP পোর্ট। এটা ডুয়াল পোর্টও হয়। ডুয়াল পোর্টের ক্ষেত্রে আপনি লিঙ্ক অ্যাগ্রিগেশন করে 40, 40, 80 পর্যন্ত করতে পারবেন। আপনারা যারা জানেন তারা তো জানেনই যে আমরা রিসেন্টলি একটা আমরা একটা সিসকো নেক্সাস কিনেছি। কাজে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি 40G কানেক্টিভিটির দিকে। প্রবাবলি এই স্লটে এটা হবে, এবং এটা লাগানোর ফলে আমাদের জিপিইউটা কিছুটা সাফোকেটেড তো হওয়ারই কথা। 40G নেটওয়ার্ক কার্ড, ভুলভাল জায়গায় চাপ দিয়ে এই এক্সপেন্সিভ 40G কার্ডটা আমরা নষ্ট করতে চাই না। ওকে, তাহলে প্রথমে নেটওয়ার্ক কার্ডটা দিয়ে দিলাম। এটা X8, সো 16 PCI স্লটের প্রথম 4টা স্লটে নিয়ে নিবে। ওকে, নেটওয়ার্ক কার্ড ইনস্টলেশন কমপ্লিট। এবার স্ক্রু করে দিই।
এখন জিপিইউটা ঠিকঠাক বসাই দিলেই কাহিনী শেষ। ফ্রন্ট সাইডের কাহিনী আমাদের মোটামুটি শেষ। এবার হচ্ছে ব্যাক সাইড। এই সেই বিটিএফ ডিআইওয়াই এফ মাদারবোর্ডের নাটক শুরু। Yes, that should be it. Doesn't look very clean, but clean enough. এবার আমরা নেইল কাটার মিশনে নেমে যাই একে একে। ওকে, এবার পাওয়ার দেওয়া যাক। পিএসইউ অন। বিসমিল্লাহ। লাইট নো। আমরা এই সিস্টেমে কোনো লাইট চাচ্ছি না। এই বিলটা আমরা টোটালি করেছি 14700K প্লাস 4070 একটা বিল 2 লাখ টাকার আশেপাশে করে ফেলা যায়। আমরা কিছুদিন আগে এরকম একটা বিল করেছিলাম। তবে এই বিলটার মধ্যে বেশ হাই কোয়ালিটি এবং একটু পশ ব্র্যান্ডের পশ প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে, তাই এটার দাম অলমোস্ট সব মিলিয়ে 2,66,000 টাকার মতো। এর সাথে অবশ্য আমরা একটা নেটওয়ার্ক কার্ড অ্যাড করেছি যেটা 40 গিগস, যে কারণে দাম আরো বেড়ে যাবে। আমাদের প্রাইমারি প্ল্যান হচ্ছে আমাদের সার্ভারে 40G এবং আমাদের নেক্সাস যখন 40G সুইচিং করতে পারবে তখন আমরা এটাকে আমাদের সুইচের সাথে 40G নেটওয়ার্কে কানেক্টেড করে দেব, যাতে সুপার ফাস্ট ডাটা ট্রান্সফার এবং সুপার ফাস্ট রেন্ডারিং করতে পারি। তো এই ছিল আজকের বিল্ড। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নো RGB, নো FPS।